দেখো আমরা আজকে হ্যালোঅ্যারিন সম্বন্ধে আলোচনা করব। হ্যালোঅ্যারিন মানে হচ্ছে বেনজিন বলয়ের সঙ্গে যদি হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে। হ্যালোজেন গ্রুপ মানে তোমরা জানো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, তখন এগুলোকে বলবো আমরা হ্যালোঅ্যারিন। তো হ্যালোঅ্যারিন কীভাবে প্রস্তুত করা যায় তার কতগুলো বিক্রিয়া আছে, সে বিক্রিয়াগুলো আমরা একটু দেখে নিই। তাহলে প্রস্তুতি, মাথায় রাখবে আমরা হ্যালো অ্যালকেন যখন প্রস্তুত করছিলাম তখন দেখবে অ্যালকোহল থেকে খুব সহজেই হ্যালো অ্যালকেন প্রস্তুত হচ্ছিল। এরকম রিয়াকশন দেখবে তোমাদের খাতায় লেখা আছে, ROH তার সঙ্গে PCl5, RCl বা ROH তার সঙ্গে PCl3, RCl বা ROH তার সঙ্গে SOCl2 দিয়ে RCl তৈরি হচ্ছে। তাহলে অ্যালকোহল থেকে খুব সহজেই কিন্তু হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছিল। কিন্তু আমরা যদি হ্যালোঅ্যারিন প্রস্তুত করার জন্য অ্যালকোহল হিসাবে ফেনল নিই, তার সঙ্গে যদি আমরা PCl5 যোগ করে দিই, তখন কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে না। তাহলে এখানে হচ্ছিল, এখানে হচ্ছে না। কারণটা কি? কারণ খুব সহজ, এই OH গ্রুপে অক্সিজেনে থাকছে লোন পেয়ার, আর সঙ্গে আছে একটা বেনজিন বলয়। এবার এই বেনজিন বলয়ের লোন পেয়ার ইলেকট্রনটা এসে, এই অক্সিজেন লোন পেয়ার ইলেকট্রনটা এসে বেনজিন বলয়ের সঙ্গে একটা রেজোনেন্স তৈরি করছে। তাহলে রেজোনেন্স তৈরি হওয়ার ফলে দেখো এই অক্সিজেনের সঙ্গে বেনজিন বলয়ের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু কোনো ডবল বন্ড তৈরি হওয়ার সম্ভাবনা ছিল না OH গ্রুপের সঙ্গে অ্যালকিল গ্রুপের, কিন্তু বেনজিন বলয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে OH গ্রুপের অক্সিজেনের সঙ্গে একটা দ্বিবন্ধন গঠিত হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে কি বন্ধনটা খুবই শক্তিশালী হয়ে যাচ্ছে। তার জন্য আমরা সহজে কিন্তু এই হ্যালোজেনেশন বিক্রিয়া ঘটাতে পারছি না। তাহলে এখন আমাদের হ্যালোঅ্যারিন প্রস্তুত করার জন্য কোন পদ্ধতিগুলোর সাহায্য নেব সেগুলো আমরা একটু আলোচনা করব। দেখো তোমরা গত বছর শিখেছিলে যে বেনজিন বলে হ্যালোজেন গ্রুপ প্রবেশ করানো হয়। তাহলে বেনজিন বলয়ে X গ্রুপ প্রতিস্থাপন, অর্থাৎ একটা হাইড্রোজেনকে একটা হ্যালোজেন দিয়ে কিভাবে আমরা প্রতিস্থাপিত করতে পারি। বেনজিন বলয়ের সঙ্গে যদি আমরা Cl2 আর FeCl3 যোগ করে দিই, তাহলে বেনজিন বলয়ে একখানা হ্যালোজেন হিসাবে Cl গ্রুপ প্রবেশ করবে। তোমরা এর মেকানিজম ক্লাস 11-এ পড়েছিলে, আমি এখন আর মেকানিজমে যাচ্ছি না, সরাসরি বিক্রিয়াতেই থাকছি। আবার ধরো তুমি বেনজিন বলয়ের সঙ্গে যদি ব্রোমিন আর FeCl3 দাও, তাহলে বেনজিন বলয়ে ব্রোমিন প্রবেশ করবে। আবার বেনজিন বলয়ে যদি আমরা দেখি যে আগে থেকেই একটা CH3 গ্রুপ
বা একটা হ্যালোজেন গ্রুপ উপস্থিত থাকে, তাহলেও এই বিক্রিয়া দ্বারা বেঞ্জিন বলয়ে হ্যালোজেন প্রবেশ করানো যায়। যেমন ধরো এখানে যদি একটা CH3 গ্রুপ থাকে, তার সঙ্গে যদি ক্লোরিন আর FeCl3 যোগ করি, তা তোমরা জানো যে CH3 গ্রুপ হচ্ছে একটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কত বছর পড়েছো? তাহলে যখনই আমরা ক্লোরিনেশন করছি, তাহলে বেঞ্জিন বলয়ে যে CH3 গ্রুপটা যে পজিশনে আছে তার সাপেক্ষে অর্থ পজিশনে অথবা প্যারা পজিশনে একখানা হ্যালোজেন প্রবেশ করছে। তাহলে CH3 ক্লোরিন দিলাম FeCl3 উপস্থিতিতে, তাহলে অর্থ এবং প্যারা ক্লোরো টলুইন তৈরি হচ্ছে। তাহলে এটার নাম হচ্ছে অর্থ ক্লোরো টলুইন, আর এটার নাম হচ্ছে প্যারা ক্লোরো টলুইন। অর্থ ক্লোরো টলুইন আর প্যারা ক্লোরো টলুইন। একই রকম ভাবে যদি আমরা দেখি বেঞ্জিন বলে একটা Cl গ্রুপ আছে, তার সঙ্গে ক্লোরিন আর FeCl3 যোগ করা হয়, Cl গ্রুপটাও মাথায় রাখবে অর্থ প্যারা নির্দেশক। তাহলে Clটা যেহেতু অর্থ প্যারা নির্দেশক, তার জন্য অপর একটা Cl গ্রুপ অর্থ এবং প্যারা অবস্থানে এসে উপস্থিত হচ্ছে। তাহলে এটা হয়ে গেল অর্থ ডাইক্লোরোবেনজিন, আর এটা হচ্ছে প্যারা ডাইক্লোরোবেনজিন। অর্থ ডাইক্লোরোবেনজিন আর এটা হচ্ছে প্যারা ডাইক্লোরোবেনজিন। তাহলে এরকম আমরা হ্যালোজেনেশন বেঞ্জিন বলয়ে ঘটাতে পারছি। এছাড়াও দেখো আমরা এই পদ্ধতিতে এরকম ভাবে যদি আয়োডিনেশন করতে চাই, তুমি বেঞ্জিনের সঙ্গে আয়োডিন দিয়ে দিলে, তাহলে আয়োডোবেনজিন তৈরি হয়, সঙ্গে সঙ্গে আবার HIO গঠিত হয়, এবং বিক্রিয়াটা দেখো একটা উভমুখী বিক্রিয়া, রিভার্সেবল প্রসেস, মানে এধার থেকে এধারে যাচ্ছে, এধার থেকে এধারে আসছে। তো দেখা যায় এই HIটা পুনরায় I2 তে জারিত হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে? রিঅ্যাকশনটা বেশিরভাগ সময়তেই এই ধারে থেকে যাচ্ছে, অর্থাৎ বেঞ্জিন এবং I2 হিসেবেই থেকে যায়, এই ধারে বিক্রিয়াটা যেতে চায় না। তার জন্য শুধু আয়োডিন দিয়ে আমরা বেঞ্জিন বলয়ে আয়োডিনেশন ঘটাতে পারছি না। তার জন্য কি করা হয়? বেঞ্জিনের সঙ্গে আয়োডিন, তার সঙ্গে HNO3, তার সঙ্গে মার্কিউরিক অক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, সরি HIO3 হাইড্রোআয়োডিক অ্যাসিড, এইগুলো যোগ করলে তখন দেখা যাচ্ছে যে আয়োডিন নেশন হচ্ছে। কারণ এক্ষেত্রেও HI তৈরি হয়, কিন্তু HI গুলো তখন এদের সঙ্গে বিক্রিয়া করে পুনরায় I2 তে কনভার্ট হয়ে যায়, আয়োডোবেনজিনের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে এখানে কি সমস্যাটা হলো? এখানে সমস্যাটা হচ্ছে
আয়োডোবেনজিন তৈরি হচ্ছে, কিন্তু এইচআইটা পুনরায় আয়োডোবেনজিনের সঙ্গে বিক্রিয়া করে বেনজিনে কনভার্ট হয়ে যাচ্ছে আর নিজে I2 তে জারিত হচ্ছে। কিন্তু যখন আমরা HNO3 HGO আর HIO3 টা দিচ্ছি, তখন আয়োডোবেনজিনের সঙ্গে HI ফর্মেশন হচ্ছে ঠিকই, কিন্তু HIটা এই তীব্র জারক পদার্থগুলোর উপস্থিতিতে এদের উপস্থিতিতে I2 তে কনভার্ট হচ্ছে, যার ফলে আর আয়োডোবেনজিনের সঙ্গে HI এর কিন্তু সরাসরি কোনো বিক্রিয়া ঘটছে না। যেহেতু আয়োডোবেনজিনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে না, তার জন্য আমরা আয়োডোবেনজিনটা এই পদ্ধতিতে তৈরি করতে পারছি। বুঝতে পারলাম? এছাড়াও দেখো আরেকটা আমাদের পদ্ধতি আছে, শিল্প পদ্ধতি, সেটাকে বলা হয় র্যাসিক পদ্ধতি। র্যাসিক পদ্ধতি। র্যাসিক পদ্ধতিতে কি করা হচ্ছে, যে বেনজিনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাতাস আর কিউপ্রিক ক্লোরাইড যোগ করা হয়। কি বলছি? বেনজিনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাতাস মানে অক্সিজেন, CuCl2 আর 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে বেনজিন বলয়ে একটা Cl গ্রুপ প্রবেশ করছে, অর্থাৎ ক্লোরোবেনজিন তৈরি হচ্ছে। তাহলে এই পদ্ধতিতে আমাদের ক্লোরিনেশন করা যায়। এটা হচ্ছে তোমার ক্লোরোবেনজিন প্রস্তুতের একটা শিল্প পদ্ধতি। এছাড়াও দেখো আমরা বেনজিনের শাখা শৃঙ্খলে হ্যালোজেনেশন ঘটাতে পারি। শাখা শৃঙ্খলে হ্যালোজেনেশন আমি করতে পারি। যেরকম কি টলুইন নিলে তার সঙ্গে ক্লোরিন এবং সূর্যালোক যদি দেওয়া হয়, তাহলে তৈরি হবে CH2Cl। এবার এটাকে বলা হয় বেনজাইল ক্লোরাইড, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এই বিক্রিয়াটা পুনরায় ঘটে, তখন দেখা যায় আরেকখানা হ্যালোজেন গ্রুপ প্রবেশ করছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে। এক্ষেত্রে আরেকখানা হ্যালোজেন গ্রুপ প্রবেশ করছে, আবার আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে। তাহলে এভাবে বেনজিন বলয়ের শাখা শৃঙ্খলে প্রবেশ করছে। আবার লক্ষ্য করো, তুমি যদি CH2CH3 নাও, তার সঙ্গে ক্লোরিন আর সূর্যালোক দিয়ে দাও, তখন কিন্তু বেনজাইলিক কার্বনটাই যে হাইড্রোজেনগুলো আছে সেগুলোই প্রতিস্থাপিত হবে। অর্থাৎ যে হাইড্রোজেন পরমাণুগুলো সরাসরি বেনজিনের সঙ্গে যুক্ত আছে, সেই হাইড্রোজেনগুলোই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত, কিন্তু এই পাশের কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে না। যেমন কি আমরা এখানে পাবো CHCl CH3, পুনরায় বিক্রিয়া ঘটবে, তাহলে তৈরি হবে CCl2 CH3। বুঝতে পারলাম? CCl2 CH3। তাহলে এইভাবে আমরা দেখছি যে বেনজিনের শাখা শৃঙ্খলেও কিন্তু হ্যালোজেনেশন ঘটানো যায়। এই বেনজিনের শাখা শৃঙ্খলে হ্যালোজেনেশন ঘটানোর জন্য আমরা আরো কিছু বিকারক ব্যবহার করতে পারি। যেমন ধরো, এটার সঙ্গে যদি তুমি সালফিউরিল ক্লোরাইড SO2Cl2, সূর্যালোক
আর মোটামুটি 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দাও, তাহলে বেনজিন বলয়ের যে কার্বন, পাশের কার্বন, শাখা শৃঙ্খলের কার্বন, তারই হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে। এখানেও কিন্তু সরাসরি বেনজিন বলয়ে প্রবেশ করছে না। একই রকম ভাবে তুমি যদি এটার মধ্যে NBS সূর্যালোক আর সামান্য পারক্সাইড যোগ করো, তাহলেও তৈরি হবে CH2Cl। বেনজিন বলে CH2Cl। বিষয়গুলো বুঝতে পারছো? তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা বেনজিন বলে শাখা শৃঙ্খল, বেনজিন বলে যে শাখা শৃঙ্খল, সেখানে হ্যালোজেনেশন করব। কিন্তু হ্যালোজেনেশনটা সবসময় মাথায় রাখবে, যে কার্বনটা বেনজিনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনেই হবে, তার পাশের কার্বনে কিন্তু ঘটে না। এছাড়া দেখো আমাদের আরো কিছু হ্যালোজেনেশন বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ডায়াজো বেনজিন থেকে, ডায়াজো বেনজিন থেকে। কি এই ডায়াজো বেনজিন? বেনজিন বলয়ের সঙ্গে যদি N2+Cl- উপস্থিত থাকে তখন সেটাকে বলা হয় ডায়াজো বেনজিন। এই N2+Cl- সেটা উপস্থিত থাকছে যখন বন্ডিংটা এরকম হয়, N ট্রিপল বন্ড N, এই কার্বনটাই নাইট্রোজেনটাই প্লাস, এখানে একটা Cl-, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বিভিন্ন ধরনের হ্যালোজেনেশন করা যায়, অর্থাৎ তুমি ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন, ফ্লোরিনেশন সবগুলোই করতে পারবে। দেখো কিছু কিছু বিক্রিয়া আমরা বলি, যেমন হচ্ছে স্যান্ড-মায়ার বিক্রিয়া। এই বিক্রিয়ায় বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে যদি আমরা CuCl আর HCl মিশিয়ে দিই, তাহলে দেখা যায় বেনজিন বলয়ে একটা Cl প্রবেশ করবে। একই রকম ভাবে তুমি যদি এখানে CuBr HBr দাও, তাহলে কি হবে? ব্রোমিনেশন হয়ে যাবে। CuBr HBr দিলে বেনজিন বলয়ে ব্রোমিনেশন হবে। এছাড়াও দেখো ডাইজোনিয়াম সল্ট থেকে আমরা আরেকটা বিক্রিয়া পাই, যেটাকে বলা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। বিক্রিয়া কিন্তু ভালো করে মুখস্থ করবে, পরীক্ষায় বিক্রিয়ার উদাহরণও জানতে চাইতে পারে, যে একটা নাম লিখে দিল, দিয়ে বললো গ্যাটারম্যান বিক্রিয়ার উদাহরণ দাও, এরকম প্রশ্ন কিন্তু খুব হয়। তো যাই হোক, আমি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি HCl আর কপার ডাস্ট, কপার গুঁড়ো মিশিয়ে দিই, তাহলে দেখা যাবে যে বেনজিন বলয়ে একখানা Cl গ্রুপ প্রবেশ করে যাচ্ছে। তখন এই বিক্রিয়াকে বলা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। যে বেনজিন বলয়ে তোমার Cl ঢুকছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে HCl আর কপার গুঁড়ো, এখানে ছিল CuCl HCl, এখানে HCl আর কপার ডাস্ট। এছাড়াও দেখো বেনজিন বলয়ের সঙ্গে আমরা বেনজিন বলে আয়োডিন প্রবেশ করাতে পারছি, তাহলে আমরা সেটাকে বলছি আয়োডিনেশন বিক্রিয়া।
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে আমরা দিব Ki, জল আর তাপ, তাহলে তৈরি হয়ে গেল আয়োডো বেনজিন। আয়োডো বেনজিন। তাহলে এভাবে আমরা আয়োডিনেশন করাতে পারি। এছাড়াও দেখো আমরা ফ্লুরিনেশন এই বিক্রিয়া করাতে পারি। যখন ফ্লুরিনেশন করানো হয় তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় ফ্লুরিনেশন। বিক্রিয়া, এই বিক্রিয়াটার একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে সিম্যান বিক্রিয়া। সিম্যান বিক্রিয়া, ফ্লুরিনেশন বিক্রিয়াটার নাম হচ্ছে সিম্যান বিক্রিয়া। এই বিক্রিয়ায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে HbF4 এর বিক্রিয়া ঘটানো হয়, দিয়ে তৈরি হচ্ছে N2 প্লাস BF4 মাইনাস। এবার এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে বেনজিন বলয়ে ঢুকে যায় ফ্লুরিন, তাহলে এটা আমরা পেয়ে গেলাম ফ্লুরোবেনজিন। ফ্লুরোবেনজিন, তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা ফ্লুরোবেনজিন তৈরি করছি। এছাড়াও দেখো তোমরা আগেও একটা বিক্রিয়া পড়েছিলে হ্যালো অ্যালকেন পড়ার সময়, সেই বিক্রিয়াটা পুনরায় আমরা এখানে আলোচনা করছি, সেটা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। হান্স ডিকার বিক্রিয়া, বেনজিন বলয় তার সঙ্গে হচ্ছে এর একটা সিলভার সল্ট RCOOAG, যেরকম ছিল কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট, এখানে হচ্ছে সেটা বেনজোইক অ্যাসিডের সিলভার সল্ট। এর সঙ্গে যদি আমরা Br2CCl4 যোগ করি তাহলে বেনজিন বলয়ে একটা ব্রোমিন গ্রুপ প্রবেশ করছে, তাহলে আমরা বলছি এটাকে ব্রোমোবেনজিন। যাই হোক, তোমরা আপাতত এই রিয়াকশন কটা মুখস্থ করবে, হ্যালোঅ্যাডিনের প্রস্তুতির বিক্রিয়া কটা। আমরা আজকে একটা প্রশ্নে চলে যাব। গত বিষয় যেগুলো আলোচনা হয়েছিল সেখানে প্রশ্নটা ছিল, তখন আলোচনা করা হয়নি, একটু বলে দিই। কোশ্চেনটা এরকম ভাবে আসে যে অ্যালকিল হ্যালাইড এর সঙ্গে AgCN এর বিক্রিয়ায় অ্যালকিল আইসোসায়ানাইড কিন্তু KCN এর বিক্রিয়ায় অ্যালকিল সায়ানাইড উৎপন্ন হয় কেন? অ্যালকিল হ্যালাইডের সঙ্গে AgCN এর বিক্রিয়ায় অ্যালকিল আইসোসায়ানাইড কিন্তু KCN এর সঙ্গে বিক্রিয়ায় অ্যালকিল সায়ানাইড উৎপন্ন হচ্ছে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এই বিষয়টা একটু আলোচনা করে দিই। দেখো, এই AgCN বা KCN বা NaCN যাই ব্যবহার করো, NaCN যাই ব্যবহার করো, তৈরি হয় CN মাইনাস। এই CN মাইনাস আসলে একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, অর্থাৎ এখানে দেখছো কার্বনের মাথায় মাইনাস, কিন্তু এর একটা রেজোন্যান্স স্ট্রাকচার আছে। এই রেজোন্যান্স স্ট্রাকচার অনুযায়ী চলে আসলো নাইট্রোজেনের মাথায় মাইনাস। তাহলে এটাকে অ্যাম্বিডেন্ট কেন বলছি? অ্যাম্বিডেন্ট মানে যাদের দুখানা ডোনার সাইট থাকে, এখানে কার্বনও ডোনার সাইট, আবার নাইট্রোজেনটাও ডোনার সাইট। একবার কার্বনের মাথায় মাইনাস চার্জ, একবার নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ আসছে। তাহলে আমরা
এটাকে বলছি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তা এবার এই আরএক্স এর সঙ্গে যখন এজিসিএন এর বিক্রিয়া ঘটে, বিক্রিয়ায় তৈরি হয় আর প্লাস সিএন মাইনাস আর এজি এক্স। তাহলে দেখো এই যে আর প্লাস তৈরি হলো, তাহলে আর প্লাস মানে কি? কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন গঠন হচ্ছে, তাহলে এই কার্বোক্যাটায়ন গঠন হওয়াটাকে আমরা বলি SN1 বিক্রিয়ার ধাপ। SN1 বিক্রিয়াতে তোমরা দেখেছো কার্বোক্যাটায়ন গঠিত হয়। তাহলে এখানেও আর প্লাস ফর্মেশন হলো, তার মানে এই বিক্রিয়াটা SN1 পদ্ধতিতে ঘটছে। এবার এই যে কার্বন আর নাইট্রোজেন দুটোই ডোনার সাইড, এখন কোনটা যুক্ত হবে? মাথায় রাখবে যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তার জন্য এখানে এই আর প্লাসের সঙ্গে যুক্ত হয় যেটা বেশি তড়িৎ ঋণাত্মক, সেই পরমাণুটা। তাহলে কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে নাইট্রোজেন। অর্থাৎ নাইট্রোজেনটা যখন আর প্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন তৈরি হয়ে যাবে RNC। তাহলে মাথায় রাখবে কার্বোক্যাটায়ন উৎপন্ন হওয়ার পর অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আর প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে RNC গঠন করে। তাহলে কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো, কার্বোক্যাটায়ন উৎপন্ন হওয়ার পরে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের যেটা মোর ইলেকট্রোনেগেটিভ, যেটা বেশি তড়িৎ ঋণাত্মক, সেই তড়িৎ ঋণাত্মক পরমাণুটার সাহায্যে তোমার আর প্লাসের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে আমরা দেখছি N মাইনাস যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, তার জন্য RNC তৈরি হলো। এবার যখন আমাদের NaCl এর সঙ্গে রিঅ্যাকশনটা ঘটে, যখন NaCl এর সঙ্গে বিক্রিয়া ঘটছে RX প্লাস NaCl, তখন বিক্রিয়াটা হচ্ছে SN2 ধাপ। SN2 ধাপ মানে কি? কার্বোক্যাটায়ন গঠন হবে না। তাহলে কার্বোক্যাটায়ন গঠন যদি না হয় তাহলে বিক্রিয়াটা কি ঘটছে? এই CN মাইনাস তার সঙ্গে RX এর বিক্রিয়া ঘটছে। এই কার্বনটা এখানে এসে যুক্ত হচ্ছে, এক্সটা বেরিয়ে যাচ্ছে, দিয়ে তৈরি হয়ে যাচ্ছে RCl। তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনটা যুক্ত না হয়ে কার্বনটা কেন যুক্ত হলো? মাথায় রাখবে কার্বনের আকৃতি বড়, তড়িৎ ঋণাত্মকতা কম। যার আকৃতি বড় সেটা বেশি পোলারাইজেবল, মানে সে নিজের ইলেকট্রনকে অন্যের দিকে সহজেই দিতে চায়। তাহলে যেহেতু কার্বনের আকৃতিটা বড় এবং তড়িৎ ঋণাত্মকতা কম, তার জন্য দেখা যাচ্ছে কি সি এই বিক্রিয়ায় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হিসেবে অংশগ্রহণ করছে। তাহলে মাথায় রাখবে কার্বনের আকৃতি বড় ও কম তড়িৎ ঋণাত্মক, ফলে এটি অধিক পোলারাইজেবল। তাই
আরএক্স এর সঙ্গে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের কার্বন বিক্রিয়ায় অংশগ্রহণ করে ও RCN গঠন। তাহলে বুঝতে পারলে? তাহলে কি বললাম যে CN- হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। যখন AgCN দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে কি আগে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তারপরে নিউক্লিওফাইল আসছে। এবার কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে দেখা যাচ্ছে কি নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি এবং আকৃতি ছোট, তার জন্য কার্বোক্যাটায়নের সঙ্গে নাইট্রোজেনই বিক্রিয়া করছে। কিন্তু যখন NaCN দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে বিক্রিয়াটা SN2 পদ্ধতিতে হচ্ছে। SN2 পদ্ধতিতে হওয়ার ফলে দেখা যাচ্ছে কি যে এখানে যে সেন্টারটা আকৃতি বড়, তড়িৎ-ঋণাত্মকতা কম এবং অধিক পোলারাইজেবল, সেই সেন্টারটাই তোমার অ্যালকিল গ্রুপটার সঙ্গে যুক্ত হচ্ছে এবং অ্যালকিল সায়ানাইড তৈরি করছে। এরকম বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদের এখান থেকে হয়। যেমন ধরো আরেকটা প্রশ্ন বলি, ধরো এরকম দিল কোনটি SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয়? কোনটি SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয়? তাহলে তোমরা জানো যে SN1 বিক্রিয়া ঘটাতে গেলে একটা স্থায়ী কার্বোক্যাটায়নের প্রয়োজন। স্থায়ী কার্বন, দেখো এখান থেকে যদি একটা স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি করি, এখান থেকে যদি একটা কার্বোক্যাটায়ন তৈরি করি, এই আমরা একটা কার্বোক্যাটায়ন পেলাম, প্লাস Cl মাইনাস তৈরি হয়ে গেল। এবার এই কার্বোক্যাটায়নটাই দেখো যেহেতু প্লাস চার্জটা এখানে আছে, এখানে ডবল বন্ড আছে, তার জন্য এখানে একটা রেজোন্যান্স হবে, অর্থাৎ এই প্রান্তে প্লাস চার্জ, এখানে একটা ডবল বন্ড চলে আসলো। যাই হোক এটা একটা স্থায়ী কার্বোক্যাটায়ন, যেহেতু রেজোন্যান্স সম্ভব, স্থায়ী। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে লক্ষ্য করো, আমি যদি Clটাকে সরিয়ে দিই, তাহলে এই তৈরি হলো। তা তুমি তো ভাবছো তাহলে তো ডবলের জন্য সে ধারে একটা, তা কিন্তু নয়। এখানে রেজোন্যান্স দিয়ে স্থায়িত্ব ব্যাখ্যা করা যাবে না। তোমরা ক্লাস 11-এ দেখেছিলে আমরা অ্যারোমেটিসিটি সম্বন্ধে একটা নিয়ম পড়েছিলাম, হুকেলস রুল। সেই হুকেলস রুল অনুযায়ী এটা কিন্তু ফোরেন নীতি মেনে চলছে, কারণ এখানে দুটো চারটি ইলেকট্রন আছে। তাহলে তোমরা ক্লাস 11-এ দেখেছো, সবাই জানো, এইখানে একটা অরবিটাল, এইখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন, আর এইখানে প্লাস মানে একটা ফাঁকা অরবিটাল। তাহলে এখানে একটা রিং তৈরি হয়ে যাচ্ছে, যে রিংয়ে চারটে ইলেকট্রন আছে, তাহলে এটা 4n নীতি মেনে চলে। তাহলে এই 4n নীতি যদি মেনে চলে তাহলে তাকে আমরা বলি অ্যান্টি অ্যারোমেটিক
অ্যান্টি অ্যারোমেটিক যৌগ। তোমরা জানো যে অ্যান্টি অ্যারোমেটিক কিন্তু খুবই অস্থায়ী। তাহলে আমরা কি পেলাম? এখান থেকে তৈরি যে কার্বোক্যাটায়ন তার স্থায়িত্ব আছে, কিন্তু এখান থেকে তৈরি কার্বোক্যাটায়ন তার স্থায়িত্ব কিন্তু নাই, যেহেতু এটা অ্যান্টি অ্যারোমেটিক একটা কার্বোক্যাটায়ন। তাহলে আমরা বলবো যে প্রথম যৌগটাই SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বা অধিক সক্রিয়। তাহলে আমরা বলবো অর্থাৎ যৌগটি SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয়। বুঝতে পারলাম? যাই হোক, তোমরা এগুলো একটু দেখে নিও। পরের ক্লাসে আমরা হ্যালোঅ্যারিনের কেমিক্যাল প্রপার্টিজ যেগুলো আছে সেগুলো আলোচনা করব, তাহলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।